আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মুখ্যমন্ত্রী হবেন কিনা, সংযুক্ত মোর্চা যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে, বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে, এই নিয়ে নানান রকম তরজা চলছে। সেই সময় মনে হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কথা একবার মনে করা উচিত। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন স্বনামধন্য ডক্টর বিধানচন্দ্র রায়। লোকে বলে যে বিধানচন্দ্র রায় তখন মুখ্যমন্ত্রী এবং দেশ সবে সবে স্বাধীন হয়েছে। সেই সময় নেহেরু তাকে একটা চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখে বিধানবাবুর কাছে জানতে চেয়েছিলেন যে বাংলার সমস্যাটা কি। বিধানচন্দ্র রায় অনেক ভেবেচিন্তে লিখেছিলেন, ভেবেচিন্তে দেখলাম বাংলার তিনটে সমস্যা: এক, খাওয়া দাওয়ার সমস্যা; দুই, রুজি রোজগারের সমস্যা; আর তিন, মাথা গোঁজবার সমস্যা। তারপরে অনেক বছর কেটে গেছে। সাম্প্রতিককালে আমরা একটা লকডাউনের সম্মুখীন হয়েছি, বেকারত্ব গগনচুম্বী হয়েছে, আমফানের ধাক্কায় আজও বহু মানুষ ঘরছাড়া। এবং এই সময় দাঁড়িয়েও বলা যায় এই উত্তরটাই বারবার ফিরে ফিরে আসছে। এখনো পর্যন্ত বাংলার মানুষের এই তিনটেই সমস্যা: খাওয়া দাওয়ার সমস্যা, মাথা গোঁজবার সমস্যা আর রুজি রোজগারের সমস্যা। আর এই মুহূর্তে সবাই হাতজোড় করে এসে আপনার সামনে দাঁড়িয়ে বলছে, আমি এই সমস্যাগুলো সমাধান করব, আমাকে ভোট দিন। আপনারা কাদেরকে বেছে নেবেন সেটা সময় বলবে। আজকে 6ই এপ্রিল অর্থাৎ তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে যে নির্বাচন রয়েছে, সেখানে যে প্রার্থীরা দাঁড়াচ্ছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলবো এবং তারই সঙ্গে গণতন্ত্র যে সত্যি কত অদ্ভুত একটা জিনিস সেটা বোঝার হবে একটা ছোট্ট প্রচেষ্টা। প্রথমেই আসি কুলতলির কথায়। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে বেশ কিছু জায়গায় বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল এবং তার মধ্যে অন্যতম ছিল এই কুলতলি। কুলতলির বিজেপি সমর্থকদের বক্তব্য ছিল যে মিন্টু হালদারকে বিজেপি প্রার্থী হিসেবে তারা একেবারেই মেনে নিতে রাজি নয়। একে তো তিনি সেই এলাকার বাসিন্দা নন এবং তারই সঙ্গে তার নানান রকম কাজ বিজেপির বহু কর্মী সমর্থকদের একেবারেই হজম হচ্ছিল না। 2019-এ উল্লেখযোগ্যভাবে বলতে হয় যে মিন্টু হালদার পুলিশের কাছে ধরা পড়েছিলেন গাড়িতে 24 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। এখন তিনি ওই টাকাগুলোকে হাওয়া খাওয়ানোর জন্য নিয়ে বেরিয়েছিলেন নাকি অন্য কোনো কাজে, তার অবশ্য কোনো রেকর্ড আর এর পরে পাওয়া যায়নি। সেই জন্য বিজেপির কর্মী সমর্থকরা মিন্টু হালদারকে মেনে নিতে রাজি নয়। এমনকি বিজেপির একদল কর্মী সমর্থক তার বিরুদ্ধে রতন নস্কর নামে একজনকে দাঁড় করিয়েছে নির্দলীয় প্রার্থী হিসেবে। কিন্তু যাই হোক, এখান থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন এই মিন্টু হালদার। এইবারে আসি বাসন্তীর কথায়। বাসন্তীতে সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সুভাষ নস্কর মহাশয়। বয়স্ক মানুষ, বাম আমলে একসময় সেচমন্ত্রীও ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে তার সঙ্গে একটা মজার ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে পর্যন্ত প্রশান্ত কিশোরের লোকজন বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকে খুঁজে বেড়াচ্ছিলেন তৃণমূলের হয়ে দাঁড় করানোর জন্য এবং সেই সূত্রে তারা বেশ কিছু বাম কর্মী সমর্থক নেতা নেত্রীর কাছেও গিয়েছিলেন এবং তাঁদেরই মধ্যে একজন হলেন এই সুভাষবাবু। সুভাষবাবুর বক্তব্য অনুযায়ী, আরে হয়েছেটা কি, গামছা পরে বাড়ির ড্রেন পরিষ্কার করছিলাম, এমন সময় হাজির পিকে বাহিনী, জোর করে ধরে নিয়ে গেল, 2 কাপ চা খাইয়ে বিদায় করেছি। খোলাখুলি অফার দিচ্ছে, যা চাইবেন পাবেন, যা চান শুধু মুখ ফুটে বলুন। আমি শুধু একবার এই সিনটা কল্পনা করার চেষ্টা করছি। বাম আমলের সেচ মন্ত্রী গামছা পরে নিজের বাড়িতে ড্রেন পরিষ্কার করছেন আর সেই সময় পিকের লোকজন হাজির তাকে টিকিট দেওয়ার জন্য তৃণমূলের হয়ে। যাই হোক, বাসন্তী একসময় বামেদের ঘাঁটি ছিল। যদি এই ঘটনা সত্যিই ঘটে থাকে তাহলে মনে হচ্ছে এখানে এবার লড়াইটা হবে বেশ জোর কদমে। ঝড়ের আগে কান্তি আসে। অনেকেই বলেন এটা তো বামেদের চাল, এটা বামেদের একটা গিমিক। কিন্তু ঝড়ের আগে না হলেও সত্যি সত্যি ঝড়ের পরে সাধারণ মানুষের পাশে অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যে বৃদ্ধ মানুষটিকে, তার নাম হলো কান্তি গাঙ্গুলি। দলমত নির্বিশেষে মানুষ আজকে এটা মানতে বাধ্য হয়েছেন যে এই মানুষটা সত্যিই অন্য ধাতুতে গড়া। একদিকে বিরোধীদের তার বিরুদ্ধে পর্বত প্রমাণ অভিযোগ, তার হাতে রক্ত লেগে রয়েছে, তিনি দেহের পর দেহ নাকি জলে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও এতদিন বাদেও এই মানুষটা দাঁড়িয়ে রয়েছেন, টিকে রয়েছেন অবিচল। 2016-র বিধানসভা নির্বাচনে রায়দিঘি থেকে সিপিআইএম এর হয়ে দাঁড়িয়ে তিনি হেরে গিয়েছিলেন। কান্তি গাঙ্গুলির প্রতিপক্ষ সেদিন ছিলেন তৃণমূলের হয়ে দেবশ্রী রায়। অভিনেত্রী দেবশ্রী রায় জিতেছিলেন সেই নির্বাচনে। সেই নির্বাচনে হেরে যাওয়ার পরে কান্তি গাঙ্গুলি বলেছিলেন, রাজ্যে 46% ভোট পেয়ে তৃণমূল নিরঙ্কুশ হয়েছে, আমিও এই একই শতাংশ ভোট পেয়েছি, পার্থক্য শুধু একটাই, ওরা জিতেছে আর আমি পরাজিত। আজ দেবশ্রী রায় আর তৃণমূলে নেই। টোটো কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছিল। প্রথমে তিনি বলেছিলেন যে রায়দিঘি ছাড়া অন্য কোথাও থেকে তিনি দাঁড়াবেন, রায়দিঘি থেকে তিনি আর দাঁড়াতে চান না। তারপরে টিকিট না পাওয়ায় তিনি দল ত্যাগ করেন। কান্তি গাঙ্গুলি কিন্তু এখনো পর্যন্ত টিকে আছেন। এখনো তিনি দাঁড়িয়ে আছেন মাটি কামড়ে, মাটির হয়ে।
আর এবারের নির্বাচনে ৭০ বছর পেরিয়ে প্রায় ৮০ ছুঁই ছুঁই কান্তি গাঙ্গুলি আরও একবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সিপিআইএম এর হয়ে রায়দিঘি থেকে। সিপিআইএম তকমাটার থেকেও কান্তি গাঙ্গুলির নামটার তকমা অনেক বড় এই রায়দিঘির মাটিতে। মানুষটার বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, কিন্তু তারপরেও আজকে এই কথাটা সত্যি যে ঝড়ের আগে নাকি কান্তি আসে। আমফানের পরেও তাকে দেখা গিয়েছিল মানুষের পাশে। সেই পুরনো প্রবাদ বাক্য বারবার ফিরে ফিরে আসে, ঝড়ের আগে কান্তি আসে। এই মানুষটি এত কিছুর মধ্যেও খুব নিস্পৃহভাবে কদিন আগে একটি সংবাদ মাধ্যমকে জানান, আমার টাকার জোর নেই, তবে এই ৭৮ বছর বয়সেও মনের জোর অটুট, তাই জেতা হারা নিয়ে ভাবি না। একটাই সত্যি, রায়দিঘি আমার প্রাণ। দেখা যাক ২রা মে দেখা যাবে যে রায়দিঘি তাকে এই ভালোবাসা এবারে ফিরিয়ে দিতে পারে কিনা। এই রায়দিঘি থেকেই বিজেপির প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তাকে নিয়ে কিছুদিন আগেই বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে। বিজেপির প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন এখানে, তার নাম হলো শান্তনু বাপুলি। এবার এই ভদ্রলোক কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। বিজেপি কর্মীদের বক্তব্য হলো, এ তো দুদিন আগে পর্যন্ত তৃণমূলে ছিল, তৃণমূলের হয়ে প্রচার করেছে, এখন ৩ দিন আগে বিজেপিতে যোগ দিয়ে তাকে প্রার্থী করা হলো, তাকে কিভাবে মেনে নেব। এমনকি তার বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে যে জেলা পরিষদের ভোটের সময় যখন শান্তনু বাপুলি তৃণমূলে ছিলেন তখন তিনি বিজেপির কর্মীদেরকে প্রার্থী দিতে দেননি। এমনকি বিজেপির বিভিন্ন কর্মীর বিরুদ্ধে নাকি তিনি মিথ্যে মামলা করে তাদেরকে ফাঁসিয়েও দিয়েছেন। তার বিরুদ্ধে আমপানের টাকা নিয়ে, ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগও উঠেছে। কিন্তু তারপরেও শান্তনু বাপুলি টিকে গেছেন এবং তিনি এখানে দাঁড়াচ্ছেন বিজেপির প্রার্থী হিসেবে। আর দেবশ্রী রায় চলে যাওয়ার পরে তৃণমূলের তরফ থেকে এখানে যাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে তার নাম হলো অলোক জলদাতা। বলার সেরকম কিছুই নেই, তবে এই জলদাতা পদবিটা সত্যি এর আগে কোনোদিন শুনিনি। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। বামেরা যে সমস্ত তরুণ তুর্কিদের হাত ধরে আরও একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তার মধ্যে অন্যতম একজন হলেন অপূর্ব প্রামাণিক। তিনি সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জয়নগর থেকে। বহু বছর ধরে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবারে সম্ভবত প্রথমবার তার নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে। জয়নগরে তার বিপরীতে অর্থাৎ তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে যে প্রার্থী দাঁড়িয়েছেন তার নাম হলো বিশ্বনাথ দাস। এখন জয়নগরের মোয়ার মতো বিখ্যাত না হলেও জয়নগরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেশ সিরিয়াস একটা ব্যাপার। 2018-তে বিশ্বনাথবাবুর গাড়িতে কারা যেন হামলা চালায়, তারপরেই উঠে আসে নানান রকম ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের দিকে আঙুল তোলা, নানান রকম অভিযোগ, মারামারি, সেই সঙ্গে নানান রকম অসামাজিক কাজের ডেরা হয়ে উঠছে জয়নগর, এই অভিযোগও ওঠে। সেই সমস্ত কথা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। শুধু পাশের এই হেডলাইনটা খেয়াল করুন, নেতা সাট্টা, তোলাবাজি, দুষ্কৃতী চক্র, জয়নগর এখন ক্রিমিনালদের আড্ডা। যাই হোক, সেই সময় থেকে এই সময়, এই 2021-এ এসেও জয়নগরে পোস্টার পড়েছে আরও একবার যে বিশ্বনাথ কাকুকে আমরা চাই না, এবং এই পোস্টার ফেলেছে তারই দলের লোকজন, বা বলা ভালো তারই দলের বিপরীত গোষ্ঠীর লোকজন। গৌর সরকারের বক্তব্য হলো বিশ্বনাথ একটা কাটমানিখোর, সে একটা তোলাবাজ, উন্নয়নের কোনো কাজ সে এখানে করছে না, উন্নয়নের নাম করে টাকা তুলছে, সরকারের টাকায়, আমপানের ত্রাণের টাকায় সে স্বজন পোষণ করছে। এই রকম একজন বিধায়ককে আমরা চাই না, এবং সেই জন্য আমরা জেলা এবং রাজ্য স্তরে চিঠিও দিয়েছি। কিন্তু তারপরেও যদি দল তাকে টিকিট দেয় তাহলে আমরা বিশ্বনাথের বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে তাদের বিবেকের ভোট চাইব। এইরকম দুর্নীতিগ্রস্ত এক বিধায়ককে আমরা চাই না। স্বভাবতই তার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেই সমস্তটাই অস্বীকার করেছেন বিশ্বনাথবাবু। তার বক্তব্য হলো এখানে যা উন্নয়ন হয়েছে সেসব দেখে এরা ভয় পেয়ে গেছে, সেই জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছে। এইসব যারা বলছে তারা আসলে দিনে তৃণমূল করে আর রাতে বিজেপি করে। গৌর সরকার তো বিজেপির নেতা। তিনি বলেন, গৌর সরকারের সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বাঁধে। পোস্টারের বিষয়টা জেলা সভাপতিকে জানিয়েছি, এরপরে দল যা বলবে তাই হবে। এইভাবেই এখানে প্রার্থী এবং দল চলছে। এইবারে আসি ক্যানিং পশ্চিমের কথায়। ক্যানিং পশ্চিমে বিজেপির তরফ থেকে যে প্রার্থী দাঁড়িয়েছেন তিনি পড়েছেন মহাফাপড়ে। তিনি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তৃণমূলে, তার আগে তিনি ছিলেন কংগ্রেসে। কংগ্রেস থেকে তৃণমূল, এখন দুদিন আগে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। কারণ তার যুক্তিটা হলো ক্যানিং পশ্চিমে তৃণমূলের সংগঠন করার পরিবেশ নেই, সেখানে খোলা হাওয়া নেই, তাই তিনি চলে এসেছেন বিজেপিতে। তার কথাকে সম্মতি জানিয়ে ঠিক বলেছে বিজেপিরই আরও এক নেতা। তারও বক্তব্য, ক্যানিং পশ্চিমে সত্যি তৃণমূলের সংগঠন করার মতো পরিবেশ নেই, কোনো ভালো মানুষ সেখানে টিকতে পারবে না। তো এহেন ভালো মানুষ তৃণমূলের বদ্ধ হাওয়া ছেড়ে বিজেপির খোলা হাওয়ায় এসেছেন। অর্ণব রায়, তিনি এবারে বিজেপির প্রার্থী হিসেবে ক্যানিং পশ্চিম থেকে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি বিজেপিতে যোগদান করার পরে, প্রার্থী হয়ে যাওয়ার পরেই শুরু হয়েছে বিক্ষোভ। কেন? সেই একই, এই বাইরে থেকে আসা একজন প্রার্থী, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, এই যে এক্কা দোক্কা খেলছে, এইরকম প্রার্থীকে আমরা মোটেই মেনে নেব না, চলবে না।
কিন্তু তারপরেও তিনি টিকে গেছেন এবং বিজেপির প্রার্থীও হয়েছেন। এইবারে তিনি একদিন গেছেন প্রচার করতে, মনের আনন্দে প্রচার করতে বেরিয়েছেন, কিন্তু হঠাৎই কিছু মহিলা তাকে ঘিরে ধরে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে, এবং তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। বক্তব্য কি তাদের? তারা ঘিরে ধরে বলে দেশে গ্যাসের দাম প্রচণ্ড বেড়ে গেছে এবং বিজেপি সরকার তার জন্য দায়ী। কাজেই এটা কেন হয়েছে সেই জন্য বিজেপির প্রার্থীকে ঘিরে প্রতিবাদ করা হচ্ছে। মহা ফাপড়ে পড়েছেন অর্ণববাবু। কংগ্রেস থেকে পালিয়ে তৃণমূলে এসে কিছুদিন আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এখনই বিজেপিতে যোগ দিয়ে 1 মাসও হয়নি, বিজেপি কেন এটা করেছে, বিজেপি কেন ওটা করেছে, এই প্রশ্ন তাকে করা হচ্ছে। যাই হোক, এইবার তৃণমূলের হয়ে এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন পরেশ রাম দাস। প্রথমবার তিনি টিকিট পেয়েছেন একেবারে করেঙ্গে ইয়া মারেঙ্গে, এবং তিনি প্রচার করার এক অভূতপূর্ব কায়দা বার করেছেন। সকালবেলা উঠে তিনি উঠে পড়ছেন ক্যানিং লোকালে এবং সেখানে দাঁড়িয়ে বলছেন, নমস্কার, আমি তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস, আমাকে ভোট দিন। তার বক্তব্য অনুযায়ী মানুষজন রুটি রুজির জন্য ভোরবেলা বেরিয়ে পড়ে, ক্যানিং লোকাল ধরে বেরিয়ে পড়ে এবং তারা অনেক রাতে বাড়ি ফেরে। কাজেই তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করে কোনো লাভ নেই। তাই এই অভিনব রাস্তা। দুজনেই রয়েছেন, কে জেতেন সেটা দেখা যাবে 2রা মে। জীবনের একেবারে শেষের দিকে এসে ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন, আমি যখন মরব ওই লোকগুলোই বলবে লোকটা বড় ভালো ছিল গো, আর কদিন বাঁচলে পারত। সত্যি ইতিহাস বড়ই অদ্ভুত একটি জিনিস। আজকে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে ডক্টর বিধানচন্দ্র রায়ের নিন্দুক খুঁজে পাওয়া বড়ই কঠিন ব্যাপার। ইতিহাস বড় অদ্ভুত একটা জিনিস, কখনো কাউকে নিজের গহ্বরে হারিয়ে দেয়, আবার কখনো কাউকে চিরস্মরণীয় করে দেয়। আজকে যে নেতা নেত্রীরা রয়েছেন তাদের জীবনের সায়াহ্নকালে কি মানুষজন বলবেন লোকটা বড় ভালো ছিল গো, আরো কদিন বাঁচলে ভালো হতো? সেটা সময় বলবে, ইতিহাস বলবে, এবং বলবেন আপনারা। আজকে যে প্রার্থীদের কথা বললাম তাদেরকে ছাড়াও আরো বেশ কিছু প্রার্থীর নাম রয়েছে যারা এই 3য় দফার নির্বাচনে দাঁড়িয়েছেন। তাদের নাম যদি এখানে না পেয়ে থাকেন তাহলে ভাববেন না যে তাদের কথা আমরা বলছি না। এই পর্বটা দীর্ঘায়িত করব না বলে এই পর্বটাকে আমরা ভাগ করে নিয়েছি। এর পরের পর্বগুলি দেখে অবশ্যই জানাবেন, এবং আজকের এই পর্বটির সম্পর্কেও আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।